আমরা গতদিন একজন একটা প্রশ্ন করেছিলেন আমাকে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল যে আমরা তো রিয়েল হোমিওপ্যাথি করি, তাহলে 6টা মায়াজম এক দিক থেকে আমরা 6টা মায়াজমের চিকিৎসা করলে তাহলে তো 6টা মায়াজম নিষ্ক্রিয় হয়ে যাবে, মানুষ সুস্থ হবে। প্রশ্নটা আসলে দারুণ, কিন্তু একটু সমস্যা। কেমন সমস্যা? সমস্যাটা হলো আমরা 6 জনের চিকিৎসা করব, একটা মানুষের মধ্যে 6টা মায়াজম আছে, 1 মাস থেকে দিয়ে গেলেই হবে। কিন্তু একবার ধরুন, ভাবুন যে আপনাকে 6 জন আক্রমণ করছে, আপনি 1 মাস হিসেবে এই 6 জনকে পরাজয় করতে পারলে আপনি জয়ী, কিন্তু পিছনের জনকে আঘাত করতে গেলে তাহলে এই সামনের মানুষগুলো বসে থাকবে কি? নিশ্চয়ই না। এই মানুষগুলো আঘাত করে আপনাকেই পরাজয় করে দেবে। তাহলে আমরা অবশ্যই এইটা 1 মাস থেকে দিয়ে গেলেই হবে এইরকম ভাবনা আমরা নেব না। এখন এই বিষয়টা নিয়ে স্যার হ্যানিম্যান কি বললেন? স্যার হ্যানিম্যান তার চিররোগ গ্রন্থে বললেন, যদি শরিক মায়াজমের রোগী পাও তাহলে সরা মায়াজম দিয়ে চিকিৎসা শুরু করবে, যদি সাইকোটিক মায়াজমের রোগী পাও তাহলে তুমি সাইকোটিক মায়াজমের চিকিৎসা শুরু করবে, যদি তুমি সিফিলিটিক মায়াজমের রোগী পাও তাহলে তুমি সিফিলিটিক মায়াজম দিয়ে চিকিৎসা শুরু করবে। কিন্তু বর্তমান পৃথিবীতে একটি মায়াজমের রোগী পাওয়া দুষ্কর, কারণ প্রতিটি মায়াজম, আমি বাবার থেকে এক, মায়ের থেকে আর এক, আমার মা বাবা তারা আর এক ধরনের পেয়েছেন, এই সমস্ত কিছু জটিল থেকে জটিল আকার ধারণ করে আমাদের মধ্যে এই মায়াজম গুলো কিন্তু চলে আসছে। তাহলে এই মায়াজম গুলো আমাদের মধ্যে চরম আকারে একটা জট তৈরি করছে। এই জট খুলে চিকিৎসা হবে। এই জট যদি আমরা না খুলতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটা হবে না। এই জন্য স্যার হ্যানিম্যান বললেন যে যেখানে তুমি এই জট রোগী পাবা, এই রোগের যখন মায়াজম গুলো যেখানে জট তৈরি হয়ে গেছে সেখানে সর্বদাই শরিক মায়াজমের প্রাধান্য থাকে। দেখুন, আমরা কেন, অনেকের প্রশ্ন হয় যে আমরা লাইসিন দিয়ে শুরু করব কেন? স্যার হ্যানিম্যান তার তার ক্রনিক ডিজিজে বললেন, যেখানে জট তৈরি হয় সেখানে কি হয়, সাধারণত শরিক মায়াজমের প্রাধান্য থাকে। তাহলে সেখানে অবশ্যই স্যার বললেন যে শরিক মায়াজম দিয়েই চিকিৎসা শুরু করতে হবে। আপনারা এটি, আমার এই কথা ক্রনিক ডিজিজের আরোগ্য একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারেই পাবেন। তাহলে আমরা কি করব? এই যে জটিল রোগ নিয়ে আসছে আমরা, এই জটিল রোগীগুলোতে চিকিৎসা শুরু হবে কি দিয়ে? তাহলে শরিক মায়াজম থেকে। যদি আমরা শরিক মায়াজম থেকে চিকিৎসা শুরুটা না করি তাহলে কি হয়? ওই শরীরে রোগগুলো আরো জটিল আকার ধারণ করবে। আমরা হয়তো অনেকে বলবো যে দুইটি সদৃশ্য ব্যাধি একসঙ্গে একই দেহে থাকে না। আমরা কিন্তু এটা সবাই জানি যে দুইটি সদৃশ্য ব্যাধি একই সঙ্গে একই শরীরে থাকে না। এই কথাটা আমাদের কিন্তু মনোযোগ দিতে হবে। দুইটি সদৃশ্য ব্যাধি একই সঙ্গে একই শরীরে থাকে না। তাহলে এই 3টি মায়াজম কি করে আসলো? হ্যাঁ, এই 3টি মায়াজম কিন্তু সদৃশ্য না। সদৃশ্য একাধিক ব্যাধি, অধিক সংখ্যক ব্যাধি মানুষের শরীরে একসঙ্গে থাকে।
সদস্য ব্যাধি একসঙ্গে একই শরীরে দুইটি থাকে না, কিন্তু অসংখ্য বিসদস্য ব্যাধি একই সঙ্গে একই শরীরে থাকে। কিন্তু এই ব্যাধিগুলো এক একটি অঙ্গে তার অবস্থান তৈরি করে। সাইকোটিক এক ধরনের অঙ্গ বেছে নেয়, সিফিলিটিক এক ধরনের অঙ্গ বেছে নেয়, টিউবারকুলার এক ধরনের অঙ্গগুলো বেছে নেয়। যে যে যখন আগে আসে সে যার যেটাকে পছন্দ করে, যে এই অঙ্গে আমার অবস্থান, তখন সেই অনুযায়ী সেই অবস্থানটা পরিষ্কার করে। তাহলে একই সঙ্গে দুইটি সদস্য ব্যাধি যেমন থাকতে পারে না, তেমনি একই সঙ্গে একই দেহে বিসদৃশ ব্যাধি অসংখ্য ব্যাধি থাকতে পারে। তাহলে আমরা যদি এইটা বুঝি, তাহলে আমাদের চিকিৎসা আমাদের জন্য এখন সহজ হবে। স্যার বললেন কি হবে? তাহলে তুমি সোরা মায়াজম দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এখন তারপরে আমি কোন মায়াজম চিকিৎসা করব? এখন তারপরে আমরা যে মায়াজমটা চিকিৎসা করব, যে মায়াজমের রোগ লক্ষণগুলো, যে মায়াজমের কষ্টগুলো বেশি ওই শরীরে দেখা গেছে, অর্থাৎ আমার এই সোরা মায়াজম চিকিৎসা করার পর তার শরীরে কোন মায়াজমটি প্রকট আকার ধারণ করতেছে, সেই বিষয়ের উপর লক্ষ্য করে যদি আমরা চিকিৎসা দেই, তারপরে যেটা এই প্রকট শেষ করার পর অর্থাৎ তারপরে সে আর একটা মায়াজম অটোমেটিকলি প্রকট হবে, আমরা তখন সেই মায়াজমের চিকিৎসা দেব। তবেই সে একটি মানুষ পরিপূর্ণভাবে আরোগ্য হবে। আমরা গতদিন যে কথাটা বলছিলাম, প্রশ্নটা ছিল যে আমরা তো রিয়েল হোমিওপ্যাথি করি, এই 6টা মায়াজমের চিকিৎসা করি, তাহলে আমরা 6টা মায়াজমের যদি একাধারে ওষুধ মানে ধারাবাহিকভাবে খাওয়াইতে থাকি, তাহলে তো মানুষ সুস্থ হয়ে যাবে না। কারণ হলো যে আমরা যে মায়াজমকে তার মধ্যে দ্বিতীয় অবস্থান করবে, তার যদি চিকিৎসা না দেয়, তাহলে এই মানুষটির রোগ আরোগ্য হবে না। হ্যানিম্যান তার অর্গানন গ্রন্থে বললেন, দুটি একটা শরীরে জটিল ব্যাধি থাকার পর অনুগ্রহ ওষুধ যদি প্রয়োগ করা হয়, সেই ওষুধ ওই রোগীর কিছুই করে না। যদি অনুগ্রহ ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে ওই ওষুধ ওই রোগীতে কিছুই করে না, বরং ওই ওষুধ নতুন ব্যাধি তৈরি করে, ওই রোগের কিছু সে করতে পারে না, কারণ নতুন ব্যাধি আরো তৈরি করে। তাহলে আমরা যদি এই মায়াজমটা না বুঝে চিকিৎসা দেই, তাহলে হবে কি যে ওই রোগীতে ওই রোগ তো সারবেই না। রোগী অনেক সময় এই জন্য এসে আমাদের বলে, দেখুন যে আপনার ওষুধ খাওয়ার পর আমার আগের রোগটা ঠিকঠাক আছে, কিন্তু নতুন আমার এই রোগগুলো হয়েছে, কারণ আমি ওই জায়গায় সঠিক মায়াজমের সঠিক ওষুধটা আমি দিতে পারিনি। না দেওয়ার ফলে এই সমস্যাটা কিন্তু তৈরি হয়। কারণ অনুগ্রহ ওষুধ, কারণ ওই ওষুধের সাথে যদি আপনি শক্তিশালী দেন এবং নিম্ন শক্তি দেন, যাই দেই না কেন, কোনোভাবেই ওই ওষুধ কাজ করে না। এই জন্য অবশ্যই এই যে গতদিনের প্রশ্নটা যদি না আসতো, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা আমি পড়তাম না, আপনাদেরকে আমি আজকে বলতে পারতাম না। কারণ আমরা অবশ্যই রোগের মধ্যে প্রকট অবস্থান দেখে বিবেচনা করব। এই প্রসঙ্গে দেখেন অনেক সময় বোঝা যায় না, ধরুন শ্বাসকষ্ট বা চর্মপীড়া বা নিউমোনিয়া, যক্ষা, যাই কিছু হোক না কেন, এই রোগগুলো সাইকোটিক না সিফিলিটিক? এই রোগগুলো সাইকোটিক না সিফিলিটিক আমরা কি করে বুঝবো? তার মধ্যে প্রাধান্য কিভাবে পেলাম? এই প্রাধান্যটা
একেবারে সহজ বোঝার একটা পথ আছে, সেটা হলো যে আমার সুরা মায়াজম সারার পরে সেই রোগীতে যে চিকিৎসাটা শুরু করব, আমরা কোন মায়াজম থেকে চিকিৎসা শুরু করব? সহজ পথ হলো সাইকোটিক যদি হয়ে থাকে তার যে কোনো স্রাব বেশি পরিমাণ হবে, যে কোনো স্রাব, তার শ্বাসকষ্টের সেলের স্রাব উঠবে, কিন্তু যদি সিফিলিটিক হয় তাহলে সেলের স্রাব উঠবে না। আর যদি চর্মপীড়া হয় প্রচুর পরিমাণে রস ঝরবে, কিন্তু যদি সিফিলিটিক হয় রসটা পরিমাণে কম থাকবে। তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে রোগ দেখেও বিবেচনা করতে পারবো যে আমার শরীরে এই শরীর মায়াজমের পর কোন মায়াজমটি প্রকট আকার ধারণ করছে। এখন তাহলে কিন্তু আমরা অনেক সময় মনে হয় যে এই রোগীটা তো সিফিলিটিক। যেমন আমরা একটা রোগীতে বলি এই রোগীটা প্রায় আত্মহত্যা করতে চায়, একবার আত্মহত্যার যেন সে ফাঁসা নিয়েছিল, কিন্তু তার যখন আমি শরীর মায়াজমের চিকিৎসা শেষে তার যে চর্মপীড়া বের হলো, তার যে আগের কিছু রোগ ছিল, এই রোগগুলো তো আমি স্রাব পাচ্ছি না, কিন্তু রোগী আত্মহত্যা করতে চায় বা আত্মহত্যা করার জন্য সে বারবার ফাঁসে ঝুলে গেছে। একবার সে ফাঁসে ঝুলেছিল, একবার বিষ খাইছে, কিন্তু এটা তো সিফিলিটিক, এটা তো চরম জায়গায় সিফিলিটিক। কিন্তু আমি তাকে তার যে রোগের যে অবস্থান, তার এই চর্মপীড়াটা যদি আমি সারাতে যাই, সিফিলিটিক ওষুধে তাকে সারবে না। তার প্রচুর পরিমাণে স্রাব ঝরছিল। ঠিক বিপরীত এরকম আর একটা রোগী, সেই রোগীতে আমি কি পেলাম, এই রোগীর চর্মপীড়ায় স্রাব যাচ্ছে না, এই রোগীটাও একবার ফাঁস দিছে, মেডিকেল থেকে কোন রকম করে আল্লাহ তার হায়াত রেখেছিলেন বিধায় বেঁচে আসছে। আমি দুজনকে চিকিৎসা শুরু করব কি দিয়ে? এই আত্মহত্যা করতে চায়, ও আত্মহত্যা করতে চায়, এও আত্মহত্যা করেছিল, ও আত্মহত্যা করেছিল, কিন্তু বেঁচে গেছে, ঠিক আছে, কিন্তু একজনের রোগে স্রাব নেই, আরেকজনের রোগে প্রচুর পরিমাণে স্রাব। তখন আপনারা একটু ভাববেন, মেডোনিনামও কিন্তু সিফিলিটিক মায়াজমের অন্যতম ওষুধ। যদিও আমরা কি করছি যে মায়াজম ভিত্তিক চিকিৎসা, হ্যাঁ আমরা কিন্তু এখানে এই ক্ষেত্রে শুধুমাত্র এও আত্মহত্যা করতে চায়, ও আত্মহত্যা করতে চায়, স্রাবের অভাবের কারণে তাকে আমি মেডোনিনাম দিয়ে চিকিৎসা শুরু করলাম, যার স্রাব বেশি ছিল, আর যারা স্রাবে তার চর্মপীড়া থেকে তার শ্বাসকষ্টে কোন প্রকার নিঃসরণ ছিল না, যার ফলে তাকে সিফিলিনাম দিয়ে চিকিৎসা দ্বিতীয় সাইকেল হলো। দেখা গেল উভয়ই আত্মহত্যা প্রবণ থেকে ফিরে এসেছে, উভয়ই তাদের জীবনের খারাপ দিকগুলো, তারা ভালো পড়াশোনা করেনি, বাপ মার ভালো কথা শোনেনি, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসছে, তাদের রোগগুলো আরোগ্য হয়েছে। তাহলে আমরা আসলে একটু বিবেচনা করে দেখতে হবে যে আমি আসলে কোন জায়গায় চিকিৎসা করছি। আমরা ধারাবাহিক ভাবে দিয়ে যেতে পারি না, যদি দিয়ে যায় তাহলে কি হবে, ওই শরীরে রোগ তৈরি হবে, যে রোগ আগের রোগটা তো জটিল আছে, আরো ঔষধ জনিত তার শরীরে আরো জটিল রোগ তৈরি হবে, তখন এই রোগী আরোগ্যের অসাধ্যের বাইরে চলে যাবে। আমরা যেন ওষুধ প্রয়োগ করার সময় অবশ্যই বিবেচনা করব, ধারাবাহিক ভাবে কখনোই যেন এই মাথায় এই কল্পনাটা না আসে যে আমরা ধারাবাহিক ভাবে চিকিৎসা করব। সেকেন্ড সাইকেলটা তাই অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড সাইকেলই একটা মানুষের আরোগ্যের মক্ষম জায়গা, আর এই জায়গাটাই যদি আমরা নষ্ট করে দেই তাহলে কিন্তু সে কখনোই
কোনোদিনই আরোগ্য হবে না। দেখুন, আমি গতদিন কিন্তু বলছিলাম যে শরীর মায়োজম চলাকালীন তার সিফিলিস গনোরিয়া থাকলে কি করব। তাহলে গতদিনের চিকিৎসা কিন্তু আমি এটা বলেছি, কিন্তু আজ বলবো যে আমরা একটা জটিল রোগের চিকিৎসা করছি, আমার সেকেন্ড সাইকেল চলছে, সেই সময় যদি তার সিফিলিস গনোরিয়া হয়, সেই সময় যদি তার তরুণ রোগ হয়, তখন আমার করণীয় কি? তখন আমরা কিভাবে চিকিৎসা করব? শুরুতেই আমরা যেটা করছি, কিন্তু এখন সেকেন্ড সাইকেল চলছে, ঠিক এই সময় তার কি হয়েছে, গনোরিয়াটা দেখা দিয়েছে বা সিফিলিস দেখা দিয়েছে বা করোনা হয়েছে, তাহলে আমরা তার চিকিৎসাটা কিভাবে করব? এ প্রসঙ্গে আমাদের একটা জিনিস জানতে হবে, প্রকৃতিতে ব্যাধিকে স্রষ্টার নিরঙ্কুশ অবাধ শক্তি দেয় নাই যাতে মানুষকে সে রোগাক্রান্ত করতে পারে। ব্যাধি সৃষ্টি হয়ে আছে, কিন্তু ব্যাধির নিরঙ্কুশ অবাধ শক্তি নাই যাতে মানুষকে বা জীবনী শক্তিকে সংক্রমিত করতে পারে। তাহলে জীবনী শক্তি সংক্রমিত হয় কিভাবে? ব্যাধির কিন্তু এই যে প্রাকৃতিক ব্যাধিগুলো, আমাদের চিকিৎসা বিষয় কিন্তু বংশানুক্রমে চলে আসা ব্যাধিগুলো, স্যার যে ঘোষণা দিয়েছেন যে ট্রু ডিজিজ, অর্থাৎ যে ব্যাধিগুলো বংশানুক্রমে চলতেই থাকে, আমরা কিন্তু সেই ব্যাধির জন্য এই ৬টি মায়াজম চিকিৎসা করব। কিন্তু প্রকৃতি থেকে যে ব্যাধিগুলো আসে, সেই ব্যাধিগুলোর জন্য আমরা কিভাবে সংক্রমিত হই? যে কোনো ব্যাধি, এই যে শরীর মায়াজম, সার্পেটিক মায়াজম, আমি আমার বংশ থেকে পাচ্ছি। কেন পাচ্ছি? রক্তের মধ্যে পাচ্ছি, চিন্তা চেতনা, তাদের চিন্তা চেতনা থেকে পাচ্ছি। কিন্তু প্রকৃতি থেকে যে ব্যাধিগুলো আসে, এগুলা কিভাবে আমরা পাই? এই ব্যাধিগুলো কিন্তু নিরঙ্কুশ স্বাধীন ক্ষমতা নাই। একটা সিফিলিস আমার শরীরে ঢুকবে, এরকম ওই জীবাণুটা নিরঙ্কুশ স্বাধীন ক্ষমতা নাই আমার জীবনের শক্তিকে সংক্রমিত করতে পারে। কিন্তু কখন সংক্রমিত করতে পারে? যদি শারীরিক এবং মানসিক ভাবে বিভিন্ন আঘাতে বা প্রতিকূল পরিবেশ দিয়ে আমার জীবনের শক্তিকে আঘাত করি বা পর্যদস্ত করি, প্রভাবিত করি, তখনই কেবল এই জীবনের শক্তি ওই প্রাকৃতিক ব্যাধির প্রতি সংবেদনশীল হয়, আর তখনই আমরা রোগগ্রস্ত হই। জীবনী শক্তি যদি প্রাকৃতিক ব্যাধির প্রতি সংবেদনশীল না হয়, তাহলে সে কখনোই রোগগ্রস্ত হবে না। জীবনী শক্তি যদি ব্যাধিরও বা রোগেরও কিন্তু জীবনী শক্তিকে অবাধ নিরঙ্কুশ শক্তি নাই যাতে সে জীবনী শক্তিকে পরাজিত করতে পারে বা প্রভাবিত করতে পারে। আবার জীবনী শক্তিও যদি রোগ শক্তির প্রতি সংবেদনশীল না হয়, তাহলেও সে কখনোই রোগগ্রস্ত হবে না। তাহলে আমরা রোগগ্রস্ত হই কেন? হলো এই কারণে যে আমরা প্রতিকূল পরিবেশ দিয়ে, শারীরিক এবং মানসিক প্রতিকূল পরিবেশ দিয়ে জীবনী শক্তিকে প্রতি মুহূর্তে আঘাত করে প্রভাবিত যখন আমরা তাকে জর্জরিত করে ফেলি, তখনই সে রোগ শক্তির প্রতি সংবেদনশীল হয়ে যায়। আর এই সংবেদনশীল যখন হয়ে যায়, তখনই কিন্তু আমরা রোগগ্রস্ত হই। তাহলে আমরা যে একটা মানুষের এই সেকেন্ড যখন আমরা চিকিৎসা করছি, তখন যদি তার সিফিলিস গনোরিয়া হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি তার প্রকৃতির অর্থে তার চিকিৎসা দিতে পারিনি, কারণ শরীর মায়োজমকে আমি নিষ্ক্রিয় করতে পারিনি।
অথবা অথবা আমি প্রতিকূল পরিবেশ দিয়ে আমি আমার জীবন শক্তিকে প্রতি মুহূর্ত, বা ওই রোগী জীবন শক্তিকে প্রতি মুহূর্ত প্রতিকূল পরিবেশ দিয়ে বিপর্যস্ত করছে। তাহলে আমাদেরকে অবশ্যই এই পরিবেশগুলো খোঁজ নিতে হবে চিকিৎসার জন্য। যেমন ধরুন করোনা হয়েছে, অনেক মানুষ আছিল কিভাবে, যে তারা মনেই করেনি আমার করোনা হবে, হাজার হাজার মানুষের মধ্যে ঘুরছে, সে সমস্ত অনিয়ম ভেঙে চলছে, কারণ তার মনের মধ্যে প্রচন্ড সাহস ছিল যে আমাকে এটা হবে না। তার মনের মধ্যে আঘাত তৈরি হয়নি জীবনী শক্তির প্রতি মানসিক ভাবে। কিন্তু কিছু মানুষ কি করছেন, তারা কখনো বেরই হয়নি, মানে এমনও ইতিহাস আছে যারা বাইরে যায়নি, বাজার ঘাট অন্য মানুষদের করেছেন এবং অনেক দূর থেকে নিতেন, অনেক দূর থেকে নিতেন, অনেক দূর থেকে টাকা পয়সা বিনিময় করতেন, হাতে গ্লোভস করে করতেন, তারাও কিন্তু করোনার আক্রান্ত হয়ে মারা গেছে। কারণটা হলো তারা মানসিক ভাবে জীবন শক্তিকে বিপর্যস্ত করে ফেলেছিল যে এই করোনা আমাকে আক্রমণ করবে। তাহলে আমরা এই রোগীতে চিকিৎসা করব কিভাবে? যার এই যে সেকেন্ড সাইকেল চলার পর জীবন, সে সিফিলিস গনোরিয়া, এই সিফিলিস গনোরিয়া, এই করোনা অবশ্যই অবশ্যই, মানে আমি কিন্তু আপনাদের অনেক সময় উদাহরণ দিছি যে আমার রোগীতে এই ওষুধ চলার পর এই ওষুধে সে ভালো আছে। হ্যাঁ, আপনারা সেকেন্ড সাইকেলের ওষুধটাই দিয়ে দেখবেন, দিয়ে দেখবেন। যদি যেমন গত পরশুদিন একটা হাইড্রোসেফালাসের রোগী, মাথাটা অনেক বড়, এই বাচ্চার চিকিৎসায় অনেক সুস্থতার দিক, হঠাৎ করে সে চোখে আঘাত পায়। দেখেন এই কৃত্রিম ব্যাধির জন্য কিন্তু জীবনী শক্তিকে কোনো শর্ত লাগে না। কৃত্রিম ব্যাধি আর ওষুধ এই দুইটা কিন্তু সংবেদনশীল হইতে জীবন শক্তির কোনো শর্ত, এই দুইজনের প্রতি কিন্তু জীবন শক্তি এমনি সংবেদনশীল হয়ে যায়। এই আঘাত পাওয়ার পর তার চোখে রক্ত জমে গেছে, তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স বলেছে মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে, মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন তাদের মনে হয়েছে যে আমরা আমাদের ডাক্তার সাহেবের কাছে তো যাই, দেখা যাক কি হলো। তাই বললাম যে দেখুন আপনি ওই ওষুধ খাওয়াইতে পারেন, খাওয়াইলে এই রোগীর এই মাথাটা আবার বড় হয়ে যাবে। তাদেরকে বলুন যে আমরা এই ওষুধগুলো খেলে যদি মাথাটা বড় হয় তখন করণীয় কি? হাসপাতালে আবার যান, তারা তো মেডিকেল পাঠিয়েছে, তখন বলছেন, তারা তো বলছে যে তাহলে তো আপনাকে স্থানীয় ডাক্তাররা আর কোনো সিদ্ধান্ত দিতে পারেনি যেটা ফিরে আসবে কেন। আমরা ভাবি যে ডাক্তাররা একটু সাহস নিতে হবে, আবার তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা যে একেবারে ক্ষুদ্র না, আমাদের যে অবহেলা করবে এই সুযোগটাকে, আমি মাঝে মধ্যে যে আমরা অবহেলার পাত্র না, আমরাও চিকিৎসক, এটা শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমি তাদের রোগীগুলোকে রেফার করি। তখন আর ওই ওষুধ খাইনি। আমার এই রোগীতে যেহেতু শরীর মায়াজমের চিকিৎসা চলছিল, আমি সেই শরীর মায়াজমের ওষুধ দিলাম। এই আঘাতও কিন্তু শরীরের মধ্যেই পড়ে, যদিও কৃত্রিম ব্যাধি, তবে এর ওষুধগুলো অবশ্যই যেন শরীর মায়াজম থেকেই হয়, তাহলেই ভালো হয়। আমরা এই ক্ষেত্রে তাকে কি করলাম, ওই শরীর মায়াজমের ওই ওষুধটাই দিলাম, তার চোখের রক্তটা একদিনেই চলে গেছে। যদি আমি সেকেন্ড সাইকেলে থাকতাম তাহলে করণীয় কি? তখন আমি অবশ্যই ওই ওষুধটা দিয়ে একদিন দেখতাম,
কারণ এই তরুণ রোগে সেকেন্ড সাইকেলের ওষুধ তেমন কিছু করবে না। তখন এই সিফিলিস, গনোরিয়া, এই করোনা, এই আঘাত অবশ্যই শরিক মায়োজম, তাহলে আমরা কিন্তু আবারও এই শরিক মায়োজমে ফিরে আসতাম, এসে তাকে এই শরিক মায়োজমের সবচেয়ে শক্তিশালী ওষুধ আপনারা দিবেন। দেওয়ার পরে আবার এই চোখটা ভালো হয়ে পরে তাৎক্ষণিকভাবে আপনাকে কিন্তু সেকেন্ড সাইকেলে চলে যেতে হবে। যদি গনোরিয়া হয় তখন আপনাকে খোঁজ নিতে হবে যে এই গনোরিয়াটা কেন হলো, আমি যে এই শরিক মায়োজমে আসি, আবার ফিরে আসতে হবে সেকেন্ড সাইকেল থেকে। কারণ যার মধ্যে শরিক মায়োজম নিষ্ক্রিয় হয়ে গেছে, সে পোস্টকার্টারে যেতে পারে না, সে এই অপব্যবহারটা করতে পারে না। আমি ওষুধ দেওয়ার পর এইটা ঘটলো নাকি তার আগে থেকেই ছিল, তো সে পিতা মাতার থেকে সরাসরি এই সিফিলিস গনোরিয়াটা পেয়েছে কিনা, সেটাও কিন্তু এই সেকেন্ড সাইকেলে এসে প্রকাশ পেতে পারে। এই জন্য তন্ন তন্ন করে খোঁজ নিয়ে দেখতে হবে যে সে মানে বহন করাটা, সে যেটা বহন করে আসছে সেই গণনের সিফিলিস, নাকি সে আমার ওষুধ চলার পরেও সেই সিফিলিস অর্জন করছে। যদি এই সিফিলিস অর্জন করে থাকে তাহলে আমি শরিক মায়োজমের তার পরিপূর্ণ চিকিৎসাটা দিতে পারিনি। কারণ যদি শরিক মায়োজম প্রকট না হতো তাহলে তার মনের মধ্যে এই ইচ্ছাটা জাগতো না, আর ইচ্ছা যদি না জাগতো সেই অপকর্ম সে করতো না। এই জন্য আপনারা অবশ্যই সেকেন্ড সাইকেলে যাওয়ার সময়, গতদিনও আমি বলেছি, অবশ্যই বারবার বিবেচনা করে দেখবেন যে তার মধ্যে শরিক মায়োজমটা নিষ্ক্রিয় হয়েছে কিনা। কারণ এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে এই প্রতিবন্ধী রোগী সুস্থ করা খুবই কঠিন। কারণ প্রতিবন্ধীর মধ্যে হয়তো সিফিলিস গনোরিয়া পাবো না, তার মধ্যে কিন্তু তরুণ রোগ, অসংখ্য রোগ থাকে, যে রোগগুলো আপনার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, সেই রোগগুলো সাইকোটিক সিফিলিটিকে না যাওয়া পর্যন্ত এই চিকিৎসা দিতেই থাকতে হয়। কারণ আমরা যদি এইটা না করতে পারি তাহলে এই রোগীগুলো কখনোই আরোগ্য হয় না। এই জন্য প্রতিবন্ধী এই বিশেষ শিশুগুলোর চিকিৎসা করতে গেলে আপনাকে যথেষ্ট ধৈর্য এবং প্রত্যেকটা রোগীর সম্পর্কে আলাদা তথ্য আপনাকে থাকতে হবে, যে এই যে তার রোগগুলো কষ্টটা কি পরিমাণ দিচ্ছে। এখন আমি সেকেন্ড সাইকেলে যে আসছি, এখন তার আগের কষ্টগুলো কি পরিমাণ আছে। এদের দেখবেন দাঁত ক্ষয়ের একটা প্রবণতা থাকে, কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে, জ্বর সর্দি কাশির একটা প্রবণতা থাকে। এই ক্ষয়গুলো কিন্তু সিফিলিটিক, এই যে দাঁত ক্ষয় হয়ে যাওয়া সিফিলিটিক হতে পারে, আবার সাইকোটিক হতে পারে। এইটা নিয়ে আপনি কখনোই শরিক মায়োজমের মধ্যে বিবেচনা করবেন না। দাঁত দেখবেন যে উপর থেকে ক্ষয় হয়, উপর থেকে যেটা ক্ষয় হয় এটা হচ্ছে সিফিলিটিক। যদি পাশ থেকে ক্ষয় হয় তাহলে এটা কিন্তু সাইকোটিক। এখন কোন রোগীতে আপনি পাবেন উপর থেকেও ক্ষয় হচ্ছে, পাশ থেকেও ক্ষয় হচ্ছে। তাহলে এই রোগীতে আমি কি করে বুঝবো যে তার মধ্যে সিফিলিটিক বেশি, তার মধ্যে সাইকোটিক বেশি? যদি আমি ওষুধ ভুল করি তাহলে কি হবে, তার মধ্যে কিন্তু ওষুধ জনিত ব্যাধি তৈরি হবে। এখন আমি এই দাঁত ক্ষয়টা কি দেখতে পাচ্ছি, উপর থেকেও শুরু হচ্ছে, পাশ থেকেও হচ্ছে। এখন রোগীর বাবা মা কিন্তু হঠাৎ করে বলতে পারবেন না যে দাঁতের ক্ষয়টা আগে হয়েছে, পাশ থেকে পরে হয়েছে। যেটা পরে শুরু হয়েছে সেটার চিকিৎসা কিন্তু আগে হবে।
যে মায়াজমটা পরে আক্রমণ করছে, অর্থাৎ পরে যে রোগটা আসছে, সেই রোগটার চিকিৎসা কিন্তু আগে শুরু হবে। কিন্তু এখানে বাবা মা কেউ বলতে পারলেন না যে কোন পাশ থেকে আগে শুরু হয়েছে। তখন আমরা অবশ্যই আরো অন্যান্য রোগগুলোর প্রতি খোঁজ নেব, একটু দেখব যে তার যে এই রোগগুলোতে সর্দি কাশের যে প্রবণতাটা, এই প্রবণতাটা কোন দিকে বেশি। স্রাব বেশি হয়, তার সেলেসা বেশি ওঠে, নাকি সেলেসা নাই শুধু কাশে। যদি এই দিক থেকে আমরা খুঁজে পাই তাহলে কিন্তু চিকিৎসা আমার জন্য সহজ। তাহলে আমরা এই রোগীতে সহজভাবে একটা আরোগ্যের পথে পৌঁছতে পারবো। তাহলে আমরা অবশ্যই একটা রোগীতে চিকিৎসায় যথেষ্ট মনোযোগ ছাড়া, যথেষ্ট ডাক্তার শ্যামল কুমার দাস যেটা বলেন যে আমার 8টি ওষুধ নয় 8,000, আমি স্যারকে বলবো স্যার 8,000 ওষুধ নয়, যদি পৃথিবীতে 88,000 আরো বেশি ওষুধ আবিষ্কার হয়, ততগুলো ওষুধ পড়তে হবে আপনার প্রত্যেকটা ছাত্রকে। যদি না পড়ে তারা এই 8টি ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো না, তারা চিকিৎসায় ত্রুটি বিচ্যুত করে ফেলবে। তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ওষুধ জানতে হবে, এবং অর্গান অফ মেডিসিন এবং ক্রনিক ডিজিজ এই দুইটা বই আপনারা মন প্রাণ দিয়ে পড়ুন। যদিও আমি জানি আজম স্যার আপনাদেরকে অর্গানন খুব ভালো শিখাচ্ছেন, উনি ওনার জায়গা থেকে প্রচন্ড চেষ্টা করছেন, কিন্তু আপনারা সেই চেষ্টায় শুধু ওইটুকুতে হবে না, আপনারা নিজেরা বারবার করে পড়ুন। যদি আপনারা চিকিৎসায় সফল হতে চান, যদি সত্যিকার অর্থে একটা মানুষকে সুস্থতা দিতে চান, যে সুস্থতা বলে এই রোগ শুধু আরোগ্য নয়, আমরা কিসে খুশি হচ্ছি প্রায় প্রতিদিনই, প্রায় শুনি যে আমার জ্বরটা তো আমি ভালো করে দিয়েছি। না না, এই জ্বর ভালো করার জন্য, ক্যান্সার ভালো করার জন্য ডাক্তার শ্যামল কুমারের দাসের এই আবিষ্কার না, স্যার হ্যানিম্যানের এই আবিষ্কার না, জ্বর আর ক্যান্সার ভালো করার জন্য নয়, একটা মানুষকে সুস্থতা করার জন্য। যদিও আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, আজও আবারও দেই, যে জর্জ ভেটেলকাস সে তার একটা রোগী, ক্যান্সার রোগীকে সুস্থ করার পরেও তার পরীক্ষা নিরীক্ষায় আর ক্যান্সার পাওয়া যায়নি, কিন্তু এই মেয়েটি অর্থনৈতিক কারণে আত্মহত্যা করে। স্যারের প্রশ্ন হলো, আমি যদি তাকে সঠিক চিকিৎসা দিয়ে থাকি তাহলে সে আত্মহত্যা করলো কেন? আর আমার যদি ভুল হয়ে থাকে ওষুধের, তাহলে ক্যান্সারটি ভালো হলো কেন? কারণ হলো তার রোগের চিকিৎসা হয়েছিল, রোগটি আরোগ্য হয়েছে, তার যে সুস্থতা, তার যে এই যে ঠিক অবস্থায় ফিরে আসার, সেটা হয়নি, তাই তিনি আত্মহত্যা করছেন। যেহেতু আমরা মানুষের এই ঠিক অবস্থা অর্থাৎ পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ, তাহলে অবশ্যই আমরা যেন চিকিৎসায় এই বিষয়গুলো খুবই গুরুত্ব দেই, যে আমি কোথায় চিকিৎসা করব, ধারাবাহিকভাবে ওষুধ দিলেই আরোগ্য হবে, এটা যেন আমাদের মাথায় কখনোই আর না আসে। আর এই যে সিফিলিস, গনোরিয়া, যে রোগে আসুক না কেন, এই রোগগুলো কিন্তু তরুণ রোগ। আর এই তরুণ রোগগুলো আপনার যে মায়াজামে থাকেন না কেন, সেখান থেকে কিন্তু আপনাকে শরীর মায়াজামে আবার ফিরে আসতে হবে, কারণ শরীর মায়াজামই হচ্ছে এই তরুণ রোগগুলোর আরোগ্যর একমাত্র পথ। স্যার হ্যানিম্যান তার বইয়ে অর্গাননের সূত্রে ক্রনিক ডিজিজে তিনি বলেছেন, যখন কোন রোগী 3টি মায়াজামে আক্রান্ত হয় বা জটিলতা প্রাপ্ত হয়,
সোরা সর্বাধিক শক্তিশালী মায়াজম বিধায় তার লক্ষণ সমূহ আধিপত্য রোগীদের বেশি থাকে, তাই তাকে অ্যান্টিশরিক ঔষধ দিয়েই চিকিৎসা শুরু করতে হবে। আমরা স্যারের এই কথায় কি পাই? তাহলে আমরা কেন লাইসিন দিয়ে চিকিৎসা শুরু করি? কারণ লাইসিন হচ্ছে অ্যান্টিশরিক মায়াজমের সবচেয়ে শক্তিশালী ওষুধ। অনেকে হয়তো প্রশ্ন করে বসে ফেলে যে আপনারা শুরুতে লাইসিন দেন কেন? যদি আমি আপনাদের সূত্র দিয়ে বলছি একদিন, আজকে স্যারের আরোগ্য অথবা কিওর যে ক্রনিক ডিজিজ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ি, তাহলে কিন্তু এখানে সেই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব। এখন আমি শরীর মায়াজম, সিপিটিক মায়াজম, যে মায়াজম আসুক না কেন, কিন্তু আমি ধারাবাহিক ওষুধ দেওয়ার কারণে তার শরীরে যে ব্যাধি তৈরি হয়, এইটার আরোগ্য প্রক্রিয়াটা কি? দেখুন, আমরা রোগীতে ওষুধ প্রয়োগ করছি, তার মধ্যে তো একটা জটিল রোগ আছে। তার মধ্যে কি আছে? জটিল রোগ আছে। এখন আমার ওষুধ ভুল হবার পর তার শরীরে নতুন রোগ দেখা দিয়েছে। এখন চিকিৎসার প্রক্রিয়াটা কি? তাহলে কিন্তু এই ওষুধ জনিত ব্যাধি, শরীর মায়াজম, ওষুধ জনিত ব্যাধিটা কি? শরীর মায়াজম। এখন আপনাকে এই জায়গায় একটু খুব সূক্ষ্মভাবে বিবেচনা নিতে হবে যে আমি এই রোগীর চিকিৎসায় কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার লাইসিন থাকবে না, লাইসিন দিয়ে চিকিৎসা শুরু করুন। কিন্তু এই রোগীতে লাইসিন আপনাকে বেশি সময় রাখবে না, অল্প সময়ের মধ্যে আপনি সরিনামের মধ্যে চলে যাবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি কার্বোভেজকে পেয়ে যাবেন। এইটা বোঝানো খুব কঠিন, এটা আপনাকে বুঝে নিতে হবে যে তার মধ্যে এই আমার লাইসিন কি করছে। আমার লাইসিন আমি প্রয়োগ করলাম, তার মধ্যে রোগ আরোগ্যের দিকে যাচ্ছে। কোন রোগগুলো আরোগ্য দিতে দেখবেন আগে, কোন রোগটা আরোগ্য। আপনি যাবেন কিভাবে? দেখবেন যে কৃত্রিম ব্যাধি, মানে আপনাকে কিন্তু প্রথমে এই কৃত্রিম ব্যাধিটাই সারাইতে হবে। এই কৃত্রিম ব্যাধির উপরে আমার ওষুধ জনিত বা ডাক্তারের যে ওষুধ খেয়ে আসছে সেই ওষুধ জনিত সেই রোগগুলো সারছে কিনা, সেটার মধ্যে আপনি জোর দেন, দেখেন সেই রোগগুলো কমছে কিনা। দেখা যাবে যদি লাইসিন আপনাকে সেই জায়গায় সাপোর্ট করে, যদি আপনাকে দিতে থাকে তাহলে অপেক্ষা করবেন, তবে বেশিক্ষণ দেয় না। এই রোগগুলোর প্রতি গুরুত্ব দিবেন, তখন আপনি দেখবেন যে কার্বোভেজে গেছেন, তখন এই রোগীর আগের রোগ এই রোগ সবগুলোই কমতে থাকবে। কৃত্রিম ব্যাধিটা তো সর্বশেষ, মানে আমাদের কি রোগ সাপে কোনটা সর্বশেষ, যে রোগ সেই রোগ। এখন কি ওষুধ জনিত কৃত্রিম ব্যাধিটাই কিন্তু সর্বশেষ। এইটা না সেরে তার আগের রোগগুলো কমছে, তাহলে আপনাকে লাইসিনে থাকা যাবে না, তখন আপনাকে সরে যেতে হবে। আপনার শরীর নেমে যান, দেখবেন যে মানসিক এবং শারীরিক দুই শান্তি তার মধ্যে চলে আসছে। তবে কার্বোভেজ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। এটা প্রত্যেকের নিজস্ব একটা, মানে এই জায়গাটা কিন্তু বোঝানো খুব কঠিন বা দেওয়াও খুব কঠিন, কারণ এটা নিজস্ব চোখ দিয়ে দেখতে হয়, নিজস্ব অভিজ্ঞতাতে শিখতে হয়। আর এই শিখতে গেলে আপনাকে অবশ্যই আবারও বলবো যে আপনার অন্তপক্ষে এই দুইটা বই ভালো করে পড়ুন এবং ম্যাটারমেটিকও আপনারা পড়বেন। প্রত্যেকটা ওষুধ আপনার আয়ত্তে থাকতে হবে। এই সময় রোগ আরোগ্য করার জন্য আরো কিছু বিষয় কিন্তু খুব গুরুত্ব দিতে হয় এই কৃত্রিম ব্যাধি সারানোর সময়। আমরা যদিও আমরা রিয়েল হওয়ার ক্ষেত্রে মানুষকে বলি কি বেঁচে খেতে হবে না, বৃষ্টিতে ভেজেন, রোদ্রে পড়েন, টনসিল হয়েছে আইসক্রিম খান, কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। কিন্তু এই কৃত্রিম ব্যাধি রোগীর ক্ষেত্রে আপনাকে কিন্তু
এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। সে কি ধরনের পরিবেশে বসবাস করে, কি ধরনের সে খাদ্য খাচ্ছে, তাকে অবশ্যই বিষাক্ত খাবার থেকে বের করার চেষ্টা করতে হবে। যে খাদ্যগুলো থেকে রোগ তৈরি হয় সেই খাদ্যগুলো থেকে তাকে বেরিয়ে আনতে হবে। যে পরিবেশ থেকে রোগ তৈরি হয় সেই পরিবেশ থেকে তাকে কিন্তু বের করতে হবে। যদি আমরা এই জায়গায় না করি, এই কৃত্রিম ব্যাধি তাকে আরোগ্য করতে পারে না, আমরা আরোগ্য করতে পারবো না, তখন এই রোগী আমাদের হাতে থাকে না। আমি দেখেছি যে অনেকেই এই বিশেষ শিশুর চিকিৎসা দিতে যায়, ঠিক এই জায়গায় সেকেন্ড সাইকেলটা অথবা ফার্স্ট সাইকেলের ওষুধ কতক্ষণ অপেক্ষা করার প্রয়োজন ছিল, কতক্ষণ এই রোগীদের চলার প্রয়োজন ছিল, সেটা না করে খুব দ্রুত গতিতে অন্য ওষুধে চলে গেছেন। সেখানেও একটা সময়ের প্রয়োজন ছিল, সেখানেও সেই সময়টা তাকে যথেষ্ট পরিমাণ দেওয়া না হয়নি, যার ফলে এই রোগীটা আরো জটিল হয়ে আসছে। তখন কিন্তু আপনাকে এই রোগীগুলোতে বিবেচনা করতেই হয় যে আমি কি ওষুধ দিব, কিভাবে সারবে। আবার আরেকটা প্রসঙ্গ আসি, সেটা হলো যে একদিনের শিশু, দুদিনের শিশু, আমরা এই শিশুগুলো অনেক সময় এই পানি যদি খেতে দেই তাহলেও কিন্তু ঠান্ডা লাগে, আপনারা এক ফোঁটা দিবেন। কিন্তু যদি যদি রোগীর রোগ ভয়ঙ্কর, মায়ের জীবনে ভয়ঙ্কর ইতিহাস পান, মায়ের জীবনে যদি ভয়ঙ্কর ইতিহাস থাকে অথবা মায়ের জীবনে যদি কোনো দংশনের ইতিহাস থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার এই বাচ্চাটাকে ওষুধ দিতে হবে না, মাকেই খেতে দিন, মা খেলেই এর উপকার হবে। মাকে খেতে দিলেও এই বাচ্চাটা উপকার হবে, এই একে খেতে দিলেও যে যত দ্রুত গতিতে রোগ আরোগ্য হবে, মাকে খেতে দিলেও তত দ্রুত গতিতেই আরোগ্য হয়। তবে বেশিরভাগ শিশুর ক্ষেত্রে মায়ের, যেহেতু যে শিশুগুলো ভয়ঙ্কর জীবন নিয়ে আসে, সেই শিশুগুলোর ক্ষেত্রে মায়ের জীবনেও ভয়ঙ্করতা খুঁজে পাওয়া যায়। স্যার হ্যানিম্যান কিন্তু দেখবেন যে তার এই ক্রনিক ডিজিজের সাইকোটিক মায়োজম বর্ণনা করতে গিয়ে এই কথাটা বলেছেন যে যদি তোমরা এই শিশুর চিকিৎসা করো তাহলে মায়ের ধাত আর শিশুর ধাত যদি মিলে যায়, রোগ লক্ষণ না, কিন্তু আমরা যে লক্ষণের কথাগুলো বলি এই লক্ষণগুলোর কথা কিন্তু তিনি নিষেধ করছেন যে উত্তেজক কারণ মিলে গেলে কিন্তু হবে না। মায়ের ধাত এবং শিশুর যদি ধাত মিলে যায় তাহলে তুমি মাকে ওষুধ খেতে দাও।